হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গণিত মেডিজি। আজকের এই ভিডিওতে আমরা শিখব ক্লাস 10-এর তৃতীয় চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে। তো এই চ্যাপ্টারে আজকে আমরা করব কষে দেখি 3.1 এর অঙ্কগুলি। কিন্তু কষে দেখি 3.1 এর অঙ্কগুলি করার আগে আমাদের ভালোভাবে এই চ্যাপ্টারের অর্থাৎ বৃত্ত সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। তোমরা আগের ক্লাসে শিখেছো যে এই চিত্রটির নাম হচ্ছে বৃত্ত, আর এই বৃত্তের অবশ্যই কি থাকবে, একটা কেন্দ্র। ওকে, আর বৃত্তের আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাল কালারের অংশটুকু রয়েছে তার নামই হচ্ছে বৃত্ত, বা এটাকে আমরা বলতে পারি বৃত্তের পরিধি। আর ভিতরের যে নীল কালারের অংশটুকু দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এবং বৃত্তের বাইরে যে হলুদ কালারের অংশটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ। আর আমরা ভালোভাবে জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সংযোগ সরলরেখা তার নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কি নাম? বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আচ্ছা চলো পরেরটা দেখে নেওয়া যাক। পরেরটা হচ্ছে বৃত্তের জ্যা। আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বৃত্তের জ্যা। চলো মনে করি এটি একটি বৃত্ত। ওকে, এই বৃত্তের পরিধি রয়েছে, অবশ্যই একটা বৃত্তের কেন্দ্র থাকবে, এবং এই বৃত্তের পরিধিতে অনেকগুলো বিন্দু রয়েছে। এই যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরল রেখার নামই হচ্ছে জ্যা। তোমরা সংজ্ঞাটা ভালোভাবে দেখে নিতে পারো। এখানে রয়েছে বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরল রেখাকে ওই বৃত্তের জ্যা বলা হয়। ওকে, আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বৃত্তের জ্যা, সেটাকে ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, এবার মনে করো পরের টপিক দেখে নেওয়া যাক। পরের টপিকে কি বলা হয়েছে, মনে করো এটি একটি বৃত্ত রয়েছে, ঠিক আছে, আর এটা হচ্ছে বৃত্তের জ্যা। এবার মনে করো আমরা জ্যা বরাবর বৃত্তের পরিধিটিকে যদি দুটি অংশে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে। জ্যা বরাবর যদি আমরা বৃত্তের পরিধিকে দুটি অংশে ভাগ করি তাহলে আমরা বৃত্তের পরিধি একটা বৃত্তের চাপ পাবো, এটাকে বলা হয় চাপ পাবো। ঠিক আছে, বৃত্তের চাপ। আচ্ছা, এখানে কি আমরা একটা চাপ পাবো? না, দুটো চাপ পাওয়া যাবে। এখানে কয়টা চাপ পাওয়া যাবে? দুটো চাপ পাওয়া যাবে। এই উপরের চাপটিকে বলা হয়, ছোট চাপটিকে বলা হয় উপচাপ, এবং বড় চাপটিকে বলা হয় অধিচাপ। এবার মনে করো একটা বৃত্ত আছে, সেই বৃত্তকে আমরা যদি জ্যা বরাবর সেই বৃত্তের ক্ষেত্রফলটিকে দুটি ভাগে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে। যদি বৃত্তের জ্যা বরাবর বৃত্তের ক্ষেত্রফলটিকে দুটি ভাগে ভাগ করা হয় তাহলে বৃত্তাংশ পাওয়া যাবে। আর ছোট বৃত্তাংশটিকে বলা হয় উপবৃত্তাংশ, আর বড় বৃত্তাংশটিকে বলা হয় অধিবৃত্তাংশ। মনে থাকবে কি বলা হয়? অধিবৃত্তাংশ। এবার মনে করো কোনো একটা বৃত্ত আছে এরকম, এবং এর অবশ্যই একটা কেন্দ্র রয়েছে, এবং দুটি ব্যাসার্ধ বরাবর আমরা যদি পরিধি পর্যন্ত কাটি তাহলে যে এরকম একটি চিত্র পাওয়া যাবে সেটার নাম হচ্ছে বৃত্তকলা। এবার এখানে দুটি এইরকম চিত্র পাওয়া যাবে, যে বড় যে অংশটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে বড় বৃত্তকলা, আর এবার হচ্ছে ছোট বৃত্তকলা। আচ্ছা চলো তাহলে আমরা কষে দেখি 3.1 এর অঙ্কগুলো সলভ করি। আচ্ছা, কষে দেখি 3.1-এ 1 নম্বরে বলা হয়েছে যে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত তা লিখি। আচ্ছা, পি এ কিউ বৃত্তাংশ কোনটুকু? এখান থেকে শুরু করে এইটুক জায়গা, এটুকু হচ্ছে পি এ কিউ বৃত্তাংশ। এই বৃত্তাংশের মধ্যে কি কি ব্যাসার্ধ রয়েছে? 1 নম্বর ব্যাসার্ধ রয়েছে ও পি, ওপি নামে এই ব্যাসার্ধটা রয়েছে। তারপর এই বৃত্তাংশে আরেকটা ব্যাসার্ধ রয়েছে ও এ নামে একটা রয়েছে, ও এ নামে একটা ব্যাসার্ধ রয়েছে। তারপরে কি রয়েছে? ও সি নামে একটা ব্যাসার্ধ রয়েছে, ও সি নামে একটা ব্যাসার্ধ রয়েছে। তারপর কি রয়েছে? ও কিউ নামে আরেকটা ব্যাসার্ধ রয়েছে, ও কিউ। ওকে, এবার চলো 2 নম্বর অঙ্কগুলো দেখে নেওয়া যায়। 2 নম্বর অঙ্কে বলা রয়েছে যে একটি বৃত্তে ড্যাশ ড্যাশ বিন্দু আছে। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। মনে করো এটা একটা কি বৃত্ত। এবার এই বৃত্তে কতগুলি বিন্দু রয়েছে? এই বৃত্তে তো এখানে একটা বিন্দু রয়েছে, এখানে হাজারো অসংখ্য বিন্দু রয়েছে। তাহলে আমরা লিখব যে একটি বৃত্তে অসংখ্য বিন্দু রয়েছে। ওকে, এটা ক্লিয়ার। চলো পরেরটা দেখে নেওয়া যাক। 2 নম্বর কোশ্চেনে কি বলা রয়েছে? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? আচ্ছা, এটা একটা বৃত্ত। জ্যা মানে কি? যেটা বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুকে স্পর্শ করবে তার নাম হচ্ছে জ্যা। আচ্ছা, এবার হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যদি জ্যা আঁকি তাহলে কি হবে? সেটা কেন্দ্রের মাঝখান দিয়ে যাবে, তার মানে কি? সেটা ব্যাসার্ধ। তার মানে আমরা লিখতে পারি বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। ওকে, চলো পরেরটা দেখে নেওয়া যাক। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ ড্যাশে বিভক্ত করে। মনে করো এটা একটা বৃত্ত, আর এটা হচ্ছে বৃত্তের জ্যা। জ্যা বরাবর আমরা যদি বৃত্তটিকে ভাগ করি
তাহলে উপরে একটা অংশ পাওয়া যাবে, নিচে একটা অংশ পাওয়া যাবে, আর যে অংশগুলো কি বলা হয়, বৃত্তাংশ বলা হয়। তাহলে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করবে। উত্তরটি হবে বৃত্তাংশে, বৃত্তাংশে। ওকে, তো চলো এবার 4 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক। বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বৃত্তের সকল ব্যাস কি বিন্দুগামী? মনে করো এটা একটা বৃত্ত, আর এখানে আমি একটা জ্যা লিখতে চাই। জ্যা যদি আঁকতে চাই তাহলে, আচ্ছা পরেরটা বলছে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। এটা একটা বৃত্ত, আর বৃত্তের আমি এখানে ব্যাস আঁকতে চাই। তাহলে ব্যাস আঁকতে চাই তার মানে কি, কেন্দ্রের মাঝখান দিয়ে আমাকে নিয়ে যেতে হবে, এদিকেও কেন্দ্রের মাঝখান দিয়ে নিয়ে যেতে হবে। তার মানে আমরা লিখতে পারি বৃত্তের সকল ব্যাস হচ্ছে কেন্দ্র বিন্দুগামী। কি লিখবো? কেন্দ্র বিন্দুগামী। তো চলো এবার পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনে বলা রয়েছে, 5 নম্বর কোশ্চেনে বলা রয়েছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। আচ্ছা, এটা একটা বৃত্ত, আর কি বলা রয়েছে যে দুটি বৃত্তাংশ যদি সমান হয়, বৃত্তাংশ সমান হলে মাঝখানে যদি আমরা কাটি তাহলে তো সমান সমান হবে। বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে? তাহলে এই দিকেও যে বৃত্তচাপটা পড়ে থাকবে আর এই দিকেও যে বৃত্তচাপটা পড়ে থাকবে তার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখব তাদের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। ওকে, পরে রয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ। বৃত্তকলা কি? মনে করো এটা একটা বৃত্ত, এখানে রয়েছে কেন্দ্র, আর এইটুকু অংশ হচ্ছে বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলাটা কি দ্বারা আবদ্ধ? একটা বৃত্ত চাপ দ্বারা আবদ্ধ এবং দুটি বৃত্তের ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ। দুটি কি দ্বারা আবদ্ধ? এখানে হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ওকে, পরে রয়েছে 7 নম্বরে রয়েছে বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখার দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কি হবে? আচ্ছা চলো দেখে নেওয়া যাক। মনে করো এটা একটা বৃত্ত এবং এর বাইরে একটা বিন্দু রয়েছে, এটা একটা ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে আমরা যে পরিধি পর্যন্ত জানি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং বাইরে একটা বিন্দু রয়েছে। আর এই কেন্দ্রে যদি সংযোগ সরলরেখা করি তাহলে সেটা কি বৃত্তের ব্যাসার্ধ থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে। তাহলে আমরা লিখব যে বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরল রেখাংশের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা হবে অবশ্যই বড়। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে বলা রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। তাহলে চলো আগে একটি বৃত্ত আঁকি। মনে করো এটা একটা বৃত্ত। ওকে, এবং এই বৃত্তের রয়েছে প্রথমে হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা এটা লিখবো যে এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপরে আমাকে কি নির্দেশ করতে হবে? জ্যা নির্দেশ করতে হবে। বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু সংযোগ সরল রেখার নামিত হচ্ছে জ্যা। তাহলে এটা কি হলো? বৃত্তের জ্যা। ওকে, পরে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরল রেখা সেটার নামিত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। পরে রয়েছে উপচাপ। আচ্ছা মনে করো এটা একটা আমরা বৃত্ত আঁকলাম, এখানে জায়গা ধরবেন তাই এখানে দেখাবো। মনে করো এটা একটা বৃত্ত আঁকলাম, এবার এই বৃত্তের জ্যা বরাবর যদি আমরা পরিধিকে কাটি, পরিধি বুঝো তো, এই যে এই পরিধিটাকে যদি আমরা জ্যা বরাবর কাটি তাহলে উপরে যে অংশটা পাওয়া যাবে, এটা উপরে যে অংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে উপচাপ, এবং নিচের যে বড় যে চাপটা পাওয়া যাবে তার নাম হচ্ছে অধিচাপ, নাম হচ্ছে উপচাপ, এটা হচ্ছে অধিচাপ, অধিচাপ। ওকে, চলো পরের কোশ্চেন দেখা নেওয়া যাক। আচ্ছা পরের কোশ্চেনে বলা রয়েছে 4 নম্বরে সত্য না মিথ্যা লিখি। বৃত্ত একটি সমতলিক চিত্র। এটা হচ্ছে ট্রু, মানে সত্যি, কারণ বৃত্ত একটা হচ্ছে সমতলিক চিত্র। ওকে, পরেরটা বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্রফল। অবশ্যই এটাও সত্যি। পরে হচ্ছে বৃত্তকলা একটি সমতলিক চিত্র, এটাও সত্যি, ট্রু। জ্যা একটি সরল রেখাংশ,
ট্রু, সত্যি। পরেরটা রয়েছে চাপ একটি সরল রেখাংশ। বৃত্তের চাপ কোনটা? আমরা যদি এটাকে বৃত্ত আঁকি তাহলে বৃত্তের চাপ কোনটা? এইটুকু অংশকে বৃত্তের চাপ বলা হয়, আর এটা তো সরল রেখাংশ না, বুঝা গেছে? তাহলে এটা হবে ফলস। পরেরটা 6 নম্বর কোশ্চেনে বলা রয়েছে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। আচ্ছা, মনে করো এটা একটা বৃত্ত, সসীম সংখ্যক। আচ্ছা, মনে করো এটা একটা বৃত্ত। এবার এই এই একই দৈর্ঘ্যের আমরা একটা জ্যা আঁকলাম, সেম দৈর্ঘ্যের আমরা একটা জ্যা আঁকলাম, এই একই দৈর্ঘ্যের আমরা একটা আরো জ্যা আঁকলাম, অনেক অসংখ্য জ্যা আঁকা যাবে। সুতরাং একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা ফলস, এটা ভুল কথা। পরেরটা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা যায়। চলো দেখে নেওয়া যাক। এটা একটা সাপোজ বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এইভাবে একটা বৃত্ত আঁকতে পারি। তারপরে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আরো একটা জ্যা আঁকতে পারি, সরি ব্যাসার্ধ বৃত্ত আঁকতে পারি, অসংখ্য বৃত্ত আঁকা যাবে। সুতরাং এটি ফলস। পরেরটি কি রয়েছে? দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, এটি ট্রু। সর্বসম কথা হচ্ছে, মনে হচ্ছে এরকম একটা বৃত্ত রয়েছে আর সেম একই দৈর্ঘ্যের একটা বৃত্ত রয়েছে। এই দুটি বৃত্ত যদি সর্বসম হয়, মানে সব দিক থেকে যদি সমান হয়, তাহলে তাদের ব্যাসার্ধ অবশ্যই কি হবে? সমান হবে। তার মানে এটা ট্রু। ওকে।